জননেতা ছাত্রনেতা সাদেক কায়েমের পক্ষে পিনাকি ভট্টাচার্য একটি চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জটা কিন্তু দুর্দান্ত, চমৎকার। আপনারা অনেকেই দেখেছেন। পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে স্পষ্ট করে বলেছেন, যদি মেঘ মোল্লার বসুর এত সাহস থাকে, এত জনপ্রিয় হয়, তাহলে শেখ সাদেক কায়েমের এগেইনস্টে ভিপি নির্বাচন করুক, সে সাদেক কায়েমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেখ। তার এই বক্তব্যের সাথে আপনারা কতটা একমত একটু জানাবেন। পিনাকি ভট্টাচার্য এই শিবির নেতার পক্ষে যে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে সাদেক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সাংবাদিক মামুন রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে মির্জা গালিব যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন তা যথেষ্ট শক্ত, স্পষ্টতর এবং প্রাণিধানযোগ্য বটে বলা যায়। মির্জা গালিব বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা, ছাত্র সমাজ যখন তার মুসলিম আত্মপরিচয়ের দিকে ধীরে ধীরে ফিরে যাচ্ছে, তখনই এটিকে পাকিস্তান পন্থা বলে উল্লেখ করছে এই বামেরা, ছাত্র ইউনিয়নেরা। এই জিনিসটি নানান দারুণভাবে এফেক্ট পড়েছে সাধারণ ছাত্র জনতার মধ্যে। আমার মুসলিম পন্থা, আমি ফিরে যেতে পারি, এটা আমার স্বাধীনতা। আমার 1700 সালের আগের ঐতিহ্যে আমি ফিরে যেতে পারি। আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির কথা ভেবে রোমাঞ্চিত হতে পারি। আমার সেই এক অসাধারণ অতীত ছিল। আমি নবাব সিরাজউদ্দৌলার ভাবনায় ফিরে যেতে পারি, আমার গৌরব ভিতরে জাগ্রত করতে পারি। সেগুলো আমাদেরই মুসলিম ঐতিহ্য। আমি হাজী শরীয়তুল্লাহর কথা ভেবে নিজে বীর হয়ে উঠতে পারি, নিজেকে বীর ভাবতে পারি, নিজেকে বীরের উত্তরসূরি ভাবতে পারি। আমি সেই সিলেটের অত্যাচারী জমিদারকে তাড়ানো হযরত শাহজালালের কথা ভেবে রোমাঞ্চিত হতে পারি। আমার বীরত্বের, পূর্বপুরুষের বীরত্বের কথা ভাবতে পারি। আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের নামে আমার সন্তানের নাম রাখতে পারি। এখন যদি এই আমার মুসলিম ঐতিহ্যের দিকে আমি ফিরে যাই, মুসলিম ঐতিহ্যের কথা ভাবি, সেসব নিয়ে আমি রোমাঞ্চিত হতে শুরু করি, গৌরবদীপ্ত হতে শুরু করি, ভাবতে শুরু করি, সেসব কি আমার জন্য পাকিস্তান পন্থা হয়ে যাবে? আমি কি পাকিস্তানি হয়ে যাব? সাদেক কায়েমকে কেন পাকিস্তান বলল এই মেঘ মোল্লার বেশ্যা? এই জবাব তাকে দিতে হবে। নয়তো আপনারা যদি সমর্থন দেন, আমি নিজে জনস্বার্থে, দেশের স্বার্থে এই মেঘ মোল্লার বশ্যার বিরুদ্ধে মামলা করব। আমি নিজে মামলা করব, যদি আপনাদের নৈতিক মনোসমর্থন থাকে, এবং এটার ব্যয়ভার, এই মামলার ব্যয়ভার আমি নিজে বহন করব। বিজয়ের 1 বছর যেতে না যেতেই তারা যে এই বিভাজনের প্রশ্ন আবার তুলেছে, এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। তুমি তোমার হিন্দু ধর্ম পালন করো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভারত চলে যাও, আমি তোমাকে বাধা দিব না সেই স্বাধীনতায়। কিন্তু তুমি আমার ঐতিহ্যকে পাকিস্তান পন্থা বলে উড়িয়ে দিবে। 54 বছর পর এসেও তুমি পাকিস্তান পাকিস্তান করে কুত্তার মতো চিল্লাচ্ছ, বাস্টার্ডের মতো খেকিয়ে উঠছ, জারজ সন্তানের মতো কেই কেই করে উঠছ। অথচ এরা কেউই পাকিস্তান পালায় নাই। তাদের উত্তরসূরিরা পাকিস্তানে পালিয়ে যায়নি। তাদের এদেশে মৃত্যু হয়েছে, চ্যালেঞ্জের সাথে অপশাসনের মোকাবেলা করেছে। তারা সাহসের সাথে, নৈতিক সাহসের সাথে অপশাসনের মোকাবেলা করেছে। এবং সেফগাতুল্লাহরা, রাফে সালমানেরা, আমি একটি সংগঠনের কথা বলছি, আমি শিবিরের কথা বলছি। আপনি কি তাদের অবদান অস্বীকার করবেন না? তারা যদি এই দেশের জন্য কিছু করে, আপনি তাদের অবদানকে অস্বীকার করবেন, ছোট করে দেখবেন, নীন করে দেখবেন, হীন করে দেখবেন? এটা কি হতে পারে? এটা কি নৈতিকতা মানায়? এদেশের জন্য তারা কত কিছু করে, ছাত্রদের জন্য, ছাত্রদের পড়াশোনা চালাবার জন্য, যার পড়াশোনা হবারই কথা না,
ঢাকা ইউনিভার্সিটির যে প্রথম শিবিরের বিরোধিতা করেছে বা তাকে দিয়ে করিয়েছে আব্দুল কাদের, তার পড়াশোনাই বন্ধ হয়ে যেত যদি শিবির সহযোগিতা না করত। এখন সেই শিবিরের এই সহযোগিতার কথা আপনি কি স্বীকার করবেন না? আপনি কি মিথ্যা কথা বলে এটাকে ঢেকে রাখবেন? এটা কি হয়? এটা কি মানবিকতা? এটা কি মানুষ? কাদের পড়াশোনা হতো না? আপনার যদি এখন বলার হয় ঠিক কিনা আমি জানি না, মাহফুজ আলমের পড়াশোনা হতো না শিবির যদি আর্থিক সহযোগিতা না থাকতো। মাহফুজ আলমের বাবা অভাব অনটনের কারণে বিদেশ গিয়েছে, সেখান থেকে এসে বিএনপি রাজনীতির যোগ দিয়েছে কিছু পাওয়ার আশায়। তাহলে শিবির তাকে কোথায় পৌঁছে দিয়েছে? শিবির তো এই জাতির মাস্টার মাইন্ড। এই 24-এর আন্দোলন তো অনেক পরের ব্যাপার। জামাত শিবির এই জাতির মাস্টার মাইন্ড। আপনি শিবির করার দরকার নাই। বলেন তো, জামাত একটা ইসলামী ব্যাংক করেছে, সেখানে 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এক পরিবারে যদি 5 জন করে থাকে, 1 লক্ষ মানুষ সুন্দরভাবে ফার্স্ট স্ট্যান্ডার্ডে খেয়ে পরে বাঁচছে। এটা কি আপনি অস্বীকার করবেন? জামায়াত ইসলাম বা শিবির একটি ইবনে সিনা করেছে, সেখানে 10,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এক পরিবারে 5 জন করে হলে 50,000 মানুষ কর্মসংস্থান হয়েছে। এটা কি আপনি ফেলে দিবেন? কোয়াইট ইম্পসিবল না? তাহলে আপনি কথায় কথায় তারা এই দেশে প্রতিষ্ঠান করেছে, মানুষের কর্মসংস্থান করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা তো বলা হয়নি, তাই না? আপনার মানারাত ইউনিভার্সিটি, ইসলামী এডুকেশন সোসাইটি সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললাম না। বিএনপির শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি, এইটার প্রতিষ্ঠাতাও একজন জামাতের লোক, শাহ আব্দুল হান্নান, ফার্স্ট ট্রাস্টি চেয়ারম্যান অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। ফাইন্যান্স করেছে বিএনপি, কিন্তু সকল বুদ্ধিভিত্তিক সমর্থন ছিল এই জামায়াতের। এই দেশে প্রতিষ্ঠান করেছে, বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়েছে, প্রশাসনিক সমর্থন দিয়েছে, রাজনৈতিক সমর্থন দিয়েছে এই দেশ থেকে। এরপরও আপনি তাদেরকে পাকিস্তানি বলতেছেন। আইন আপনাকে থামাতে পারবে না। এটাই আপনার বাক স্বাধীনতা? এইটাই কি মেঘ মোল্লার বেশ্যার বাচ্চাদের বাক স্বাধীনতা? বেটা, তোর যদি ভালো না লাগে তুই ভারত চলে যা। তুই এই দেশের মুসলমানিত্বকে পাকিস্তান প্রথা বলেছ? এই মেঘ মোল্লার বেশ্যার বাচ্চারা নামাজ যারা পড়ে তাদেরকে পাকিস্তানি বলে, যারা আল্লাহকে ডাকে তাদেরকে পাকিস্তানি বলে, যারা মাদ্রাসায় পড়ে তারা পাকিস্তানি বলে। হিন্দু ছাড়া মনে হয় যেন সব পাকিস্তানি। আর কয়েকটা অবুঝ অর্ধ উলঙ্গের বাচ্চা তাদের সাথে মুসলমানের সন্তান হয়ে, নামে মুসলমানের সন্তান হয়ে তারা রাস্তায় নাচে। কাকে আপনি পাকিস্তান পন্থা বলছেন? সবাই অনেক ভালো থাকবেন। এই থ্রেড গ্রহণ করবেন। থ্রেড দিলাম, এই মির্জা গালিবের থ্রেড, সাদেক কায়েমের থ্রেড, কাকে আপনি পাকিস্তানি বলছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একটা স্লোগান বলা দরকার, তুমিও জানো আমিও জানি, মেঘ মোল্লার বেশ্যারা হিন্দুস্তানি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।